প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ২৫। লেখনীতে জান্নাত নুসরাত। ইরহামের রুম গোছাতে গিয়ে ঝর্ণা বেগমের হাতে পড়েছে অনেকগুলো প্রেমপত্র। একে একে সব খুলে পড়তে তার চোখগুলো বৃহৎ আকার ধারণ করেছে শুধু কোটর থেকে বের হয়ে আসার পূর্বক্ষণ মাত্র। গোল গোল চোখে মনোযোগ সহকারে কতক্ষণ অবলোকন করলেন চিঠিগুলো। অতঃপর নাইট স্ট্যান্ড থেকে ফোন হাতে নিয়ে দ্রুত কল লাগালেন নুসরাতকে। প্রথমবার কল দেওয়ার পর নুসরাত কল পিক করল না। ঝর্ণা বেগম এতে মোটেও বিরক্ত হলেন না। ধৈর্য সহকারে আবারও কল লাগালেন নুসরাতের নাম্বারে। এটা নুসরাতের বদ অভ্যাস, প্রথমবার কারো কল ধরবে না, দ্বিতীয় কলের প্রথম রিং হতে ধরবে। শ্বাস ফেলে ঝর্ণা বেগম অপেক্ষা করলেন নুসরাতের কল পিক করার। ঝর্ণা বেগমের অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটাতে নুসরাত গলা খাখানি দিল। অতঃপর উচ্ছ্বাস মিশ্রিত মেইলি গলার স্বর ভেসে আসলো কানে। হ্যালো বৌমা। ঝর্ণা বেগমের ঠোঁটে আপনা আপনি হাসি চলে আসলো। পর মুহূর্তে মুখ শক্ত করে নিয়ে নুসরাতকে কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করলেন, ইরহামের বাচ্চা তোদের বাড়িতে? নুসরাত এক ভুরু উঁচিয়ে নির্বিঘ্নে উত্তর দিল, হ্যাঁ। ঝর্ণা বেগম হেয়ালি না করে সোজা সাপটা জানতে চাইলেন, এই নিয়ে সোহেবের বাচ্চা কয়টা মেয়ের সাথে প্রেম করেছে? নুসরাত সামান্য অবাক হলো। অতঃপর ইরহামকে বাস দিতে পারবে ভেবে তির্যক হাসল। হাতের আঙুল গুনে নিল কতগুলো মেয়ের সাথে এই নিয়ে ইরহাম প্রেম করেছে। সামান্যকাল অতিবাহিত হতেই নুসরাত বিটকেল মার্কা হাসি দিয়ে উত্তর দিল, এই তো বেশি না, মাত্র শখানেক হবে। ঝর্ণা বেগমের কপালে হাত পড়ল। চোখ সরু সরু করে নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, এতদিন ধরে আমায় জানাসনি কেন? নুসরাত সদর্পে বলে উঠল, আমি নুসরাত নাসির, কারোর সিক্রেট ব্রেক করি না, আর এটাই আমার বিশেষত্ব। ঝর্ণা বেগম নাক ফুলিয়ে বলে উঠলেন, হাতের কাছে পেয়ে নেই মেয়ে, তোর বিশেষত্ব ঝাঁটাপিটা করে বের করব। নুসরাত চোখ উল্টালো। ঝর্ণা বেগমের কথা থোড়াই কানে তুলল, সব উড়িয়ে দিল বাতাসের বেগে। ভাবসাপ নিয়ে চুল কানের পেছনে গুজতে গুজতেই ঝর্ণা বেগম বললেন, সোহেবের বাচ্চা কি কি করে তার সকল খবর আমার চাই। নুসরাত ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তোমাকে খবর দিয়ে আমার লাভ কি? ঝর্ণা বেগম তপ্ত শ্বাস ফেলে শুধালেন, কত টাকা চাই? নুসরাত চোখের পাতা পলক ফেলে হাসলো। হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলে উঠল, তুমি গৃহিণী মানুষ, কত টাকা আর নিব তোমার থেকে? বেশি না, একটা খবরের জন্য মাত্র 10,000 টাকা। ঝর্ণা বেগম ঠোঁট চেপে মিনমিন করে শুধালেন, ডিসকাউন্ট পাওয়া যাবে না? নুসরাত বলল, আচ্ছা যাও, তোমার জন্য 2 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এর বেশি আর পারবো না, আমার ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। এই মাসে 2 টাকা লস হয়ে গেল। ঝর্ণা বেগমের সাথে আরও কিছু জরুরি আলাপ সেরে নুসরাত ফোন রেখে দিল। তারপর পাশে বসা ইরহামের দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনে যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিল না। ইশরাতের লাইনগুলো আবৃত্তি শেষে ইরহাম আর নুসরাত চোরের মতো একে অন্যের দিকে তাকালো। ইশরাত দুজনের এহেম বিহেভিয়ারদের কোনো মানে খুঁজে পেল না। হঠাৎ টনক নড়তেই তার সারা শরীর ঝিমঝিম করে উঠল, বিড়বিড় করে আওড়ালো, এরা আবার ডিপ মিনিং বের করতে যাবে নাকি? ইশরাতের বিড়বিড় শেষ হতেই ইরহাম আর নুসরাত হেসে উঠল। দুজন দুজনের দিকে এক পল নজর মিলিয়ে অতঃপর শুধু হাসে আর হাসে। ইশরাত ভাব করল সে শুনছে না নুসরাত আর ইরহামের কথা, কিন্তু এই দুজন তা হতে দিল না। নুসরাত তর্জনী আঙুল তুলে কপাল ঘষার মতো করল, অতঃপর দৃষ্টি নিবদ্ধ করল ইরহামের পানে। ঠোঁট চেপে হাসি আটকে খিলখিল করে হাসি গলায় ঝুলিয়ে বলে উঠল, গোপনে নির্জনে নিশীথে তাহার কতটুকু ফেলিয়া রাখিয়া গেল, এর মানে কি রে ইরহাম? ইরহাম গম্ভীর মুখভঙ্গি করে বলে উঠল, এর ডিপ মিনিং হতে পারে গোপনে মানুষের অগোচরে। কথা শেষ না করে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দিল। আহান নিজেও হেসে গড়াগড়ি খাচ্ছে। শুধু একাই মোমো বলদের মতো তাদের এই হাসির মানে খুঁজে পেল না। তাই প্রশ্ন করল, এত হাসির কি হলো? ইশরাত হাতের বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো।
কান পাতা তখনও মেঝেতে বসা ওই 3 নটাঙ্কির দিকে। নুসরাত মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো পড়ে বলল, তুই মাঙ্গের নাতি, ওইগুলো বুঝবি না। এইসব বসতে লিজেন্ড হতে হয় আমাদের নেই। কথা শেষ করে হাইফাই করলো সবাই। ইশরাত ঠোঁট চেপে বইয়ের আড়ালে মুখ ঢেকে মিটিমিটি হাসছে। মোমো ইশরাতের দিকে তাকিয়ে বলল, আপু লাইনগুলো আবার বলো। ইশরাত নিজের হাসি আটকিয়ে আবারও না বোঝার মতো করে পড়ে শোনালো মোমোকে। মোমো ঠোঁটের আগায় শব্দগুলো প্রতিনিয়ত জপল, তবে তসবি জপার নেই। তাহার কতখানি আমার নিকট। এখানে এসেই পঞ্চমবারের মতো মোমো থমকালো। গোল গোল চোখের বাদামি নয়নে দৃষ্টি প্রথমে গিয়ে পড়ল আহানের দিকে। আহান হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এরপর পড়ল নুসরাতের দিকে। নুসরাত নির্বিকার চিত্তে আহানের পাশে শুয়ে হাসছে। মোমো নুসরাতের চোখে লজ্জার লেশমাত্র দেখতে পেল না। এরপর তার দৃষ্টি ঘুরে গেল ইরহামের দিকে। ইরহামও নির্লিপ্ত ঠোঁটে মিচকে হাসছে। ইশরাতের দিকে চোখ পড়তেই দেখলো সে আরাম করে শুয়ে বই পড়ছে। ঠোঁট না হাসলেও চোখগুলো হাসছে। বাদামি চোখগুলোতে সরাসরি সূর্যের আলো পড়ায় জ্বলজ্বল করছে। মোমো মৃদু স্বরে নুসরাতের উদ্দেশ্যে বলে উঠল, তোর লজ্জা লাগছে না এর সামনে বসে এইরকম নির্লজ্জের মতো কথার মিনিং বের করতে? নুসরাত ঠোঁট উল্টালো, কপালে তথাকথিতভাবে ভাঁজ ফেলে বলে উঠল, হোয়াট দ্য ফাক, আমার কেন লজ্জা লাগবে? আমি কি কোনো গুনাহের কাজ করেছি যে আমার লজ্জা লাগবে? মামা মাথায় হাত দিল, কিরমিরিয়ে বলল, একটু শরম কর, ও তোর থেকে 4 বছরের ছোট। নুসরাত বলল, তো কি হয়েছে, ও আমার বান্ধবী। ও তোর থেকে ভালো আমাদের কথা বোঝে। সর সৌদি ভাই। নাজবিন বেগমকে কিচেন থেকে বের হতে দেখে নুসরাত কথার সুর পাল্টে ফেলল। আহান ফিস ফিস করে নুসরাতের কথাটা পৌঁছে দিল মমর কানে। আপু বলতে চাইছে সুধীর ভাই। মম ধূপ করে একটা কিল বসালো আহানের পিঠে। আহান পিঠ চেপে ধরে চিৎকার করে উঠল। রাগী চোখে কতক্ষণ মমর দিকে চেয়ে বলে উঠল, আজ বড় বলে ছেড়ে দিলাম, পরের বার এমন ভুল করার চিন্তা ভাবনা করলে একদম সজীবের বাপের সাথে বিয়ে দিয়ে দেব। মম হিসিয়ে বলে উঠল, মন্টুর বউয়ের সাথে তোকে বিয়ে দেব। আহান চোখ উল্টালো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। মুখ দিয়ে বের হয়ে আসলো তার ব্যঙ্গাত্মমূলক শব্দ। নুসরাত আরাম করে শুয়ে ঝগড়া দেখছে। উৎসাহ দিল আহানকে। আহান লেগে পড়, চুল ধরে ধুমধাম কয়েকটা লাগিয়ে দে এই মহিলাকে, না পারলে আমি তোকে সাহায্য করব, শুধু বল। আহান অফ শোল্ডার টি শার্টের গলা ঝাঁকালো, ভাবসাব নিয়ে বলল, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আমি, আমার সাথে লাগতে আসবে না, ছাই করে দেব। অতপর নুসরাত, ইরহাম, আহান একসাথে গলা মিলিয়ে বলে উঠল, একদম ছুমন্ত ছু, কালো কুত্তার গু বানিয়ে দেব, ধুলিস্যাৎ করে দেব তোকে। এই 3 জনের কথা শুনে মমর চোখ ছলছল করে উঠল। নাক টেনে ইশরাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ইশরাত না চাইতো শব্দ করে হেসে দিল। তার সাথে মিলিয়ে ওই 3 নমুনাও হেসে দিল। একটু আগের ঝগড়ার পর থেকে মমো মুখ ফুলিয়ে বসে রয়েছে। ইশরাত মানানোর চেষ্টা করেছে, কিছুতেই মানছে না। হাত দিয়ে স্পর্শ করতে গেলে ঝাড়া মেরে উঠছে। নুসরাত আরাম করে এক হাত মাথার নিচে ঢুকিয়ে শুয়ে নড়াচড়াবিহীন বদনে কাঠপুতুলের মতো মোমোর আগাগোড়া পরখ করছে। এক বুড়ো উঁচানো সব সমান নেই। ইরহাম আর আহানের অবস্থাও একই রকম। মোমোকে চোখ দিয়ে গিলছে 3 জনে একসাথে শুয়ে। হঠাৎ হন্তদন্ত পায়ে কিচেন থেকে ফোন হাতে বেরিয়ে আসলেন নাজবিন বেগম। তৎপরতা নিয়ে বলে উঠলেন, ইশরাত শুনেছিস, মন্টু ভাই নাকি আবার বিয়ে করেছে। নুসরাতের মাথায় যেন বাজ পড়ল আকাশ ফেটে। বিস্ময় ঠোঁট ফাঁক হয়ে গেল নিমেষেই। আকৃতির মুখ করে গোল আখি যুগল পাতা না ফেলে বলে উঠল, মন্টুশালা বিয়ে করে নিয়েছে আবার। ইশরাত এসবে কান দিল না। যার ইচ্ছে বিয়ে করুক, তার কি। নড়ে চড়ে আবারও বইয়ে চোখ নিবিষ্ট করল মনোযোগে। নাজবিন বেগম ইশরাতের খামখেয়ালিতে বিরক্ত হলেন। হাত থেকে বই নিয়ে ছুঁড়ে মারলেন সামনের সোফায়। চোয়াল শক্ত করে বললেন, চল চল চল। মন্টু ভাইয়ের বইয়ের কান্না করছে, সান্ত্বনা দিতে হবে তো। প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে নাকি আমাদের। দ্বিতীয় বিয়ে করেছে তো কি হয়েছে, আব্বু করে নেই বিয়ে। আর এরকম অদ্ভুতভাবে ঘামছো কেন? এত তৎপর হওয়ার মানেই বা কি? এমনভাবে ভাব করছো আম্মু যেন আব্বু দ্বিতীয় বিয়ে করেছে, তোমার জন্য সতীন নিয়ে আসছেন। ইশরাত কথা বলে না,
কিন্তু যখন বলল তখন নাজবিন বেগমের মাথায় বাজ ফেলে দেওয়ার মতো একটা সম্পূর্ণ বাক্য বলল। নাজবিন বেগমের খ্যাপাটে চাহনি দেখার মতো হলো। ঈর্ষাদ মায়ের শক্ত মুখ দেখে শান্তভাবে তবুও বসে রইল নিজ স্থানে। নাজবিন বেগম খিটখিটে স্বরে বললেন, তোর বাপ ওই সাহস করবেন না, আর করলে প্রথমে তোর বাপকে পিস পিস করে কাটবো, কেটে কুকুরকে খাওয়াবো, তারপর দ্বিতীয় বউকে খাওয়াবো, দুটোকে দুনিয়া জাহান্নাম দেখিয়ে দেবো। নুসরাত হাতের হাতা গুটিয়ে উঠে দাঁড়িয়েছে। মন্টু শালাকে আজ দুটো ধরে দিয়ে দেবে ভেবে। সে ভয়ঙ্কর রকম ঘৃণা করে যারা বউ বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করে। এই বয়সে এই বেটা বুড়োর এত উত্তেজনা আসে কিভাবে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে। শালা গোলামের ভূতের আজ একদিন কি তার একদিন। কিন্তু মাঝপথেই সে বাধা পড়ে ইশরাতের কথায়। সামনে আগানো পা পিছিয়ে যায় ইশরাতের কথা শোনার জন্য। পিছু ফিরে তাকাতে মায়ের উত্তর কানে আসে, আর এতেই নুসরাতের চোয়াল ঝুলে যায়। নাজবিন বেগমের কথা শেষ হতেই 5 জোড়া চোখ ঘুরে গেল নাজবিন বেগমের দিকে। সবগুলোই নাজবিন বেগমের উপর থেকে নিচ পর্যন্ত পরখ করছে। সবার ইচ্ছে হচ্ছিল নাজমিন বেগমকে জ্বালানোর জন্য, কিন্তু নাজমিন বেগমের শক্ত মুখের দিকে তাকিয়ে নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে থাকা কোনো প্রকার কোনো ফাইজলামি না করে সবগুলো এক এক করে বের হয়ে গেল। পরিমাণ বাক্য ব্যয় করল না। সবার 6 সেন্স জানান দিয়েছে আজ একটা শব্দ মুখ দিয়ে বের করলে নাজমিন বেগমের পায়ে থাকা জারা লাগোয়া বিশিষ্ট জুতা জোড়া তার হাতে উঠে আসবে, আর তা সরাসরি গিয়ে পড়বে তাদের 5 জনের পিঠের উপর। নাজমিন বেগম এসি অফ করে ধীরে সুস্থে জানালা লক করে বের হবেন বাড়ি থেকে। তার পূর্বেই নুসরাত ঝড়ের বেগে এসে প্রবেশ করলো বাড়িতে। নাজমিন বেগমের গায়ে মোটা ওড়না একটানে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে আবারও চলে গেল। ততক্ষণে তার দলের সকল সাঙ্গুপাঙ্গু গিয়ে হাজির হয়েছে মন্টুর বাড়িতে। মন্টুর বাড়িতে গেট না থাকায় সুরসুর করে সৈয়দ বাড়ির 5 মাথা ঢুকে গেল। মন্টুর বউ সজনা কান্না করছেন দেওয়ালের সামনে বসে। টাইলসের মেঝেতে চাপড় মেরে মেরে করুণ থেকে করুণ স্বরে কাঁদছেন। নুসরাত সরু চোখে ঘোরালো চারিদিকে। পরনের সাদা শার্ট ইন করে ঢোকানো প্যান্টের ভেতরে। ঈর্ষাদ নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও সাজনার কান্নায় মনটা ব্যথিত হলো। শান্ত মুখখানা রাগে লাল হতে সময় লাগলো। নুসরাতের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, নুসরাত, ওই মন্টু বেটার কোনো ব্যবস্থা করা যায় না? নুসরাত সামান্য মাথা কাত করলো ইশরাতের দিকে, বলল, আগের বার যা করেছি তাই করব। শালা মন্টুর হাড্ডি ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখবো। ইশরাত সামান্য হাসলো। এর আগেও এই কাজ তারা সম্পন্ন করেছে, তাই সবার কাছে এটা এতটাও অবকাতর মনে হলো না। সবাই সবার পানের চেয়ে একসাথে ঠোঁট নাড়ল। মিশন আজ রাতে মন্টু শালাকে শিক্ষা দিয়ে একদম উত্তেজনা রফা দফা করে দেওয়া। নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ানো মোমো হাঁ করে সাজনার দিকে তাকিয়ে আছে। নুসরাত ভেতরে ভেতরে হেসে নিয়ে ফিস ফিস করে বলল, তোকে বলেছিলাম মোমো মন্টু শালাকে বিয়ে কর, কিন্তু তুই আমার একটা কথাও শুনলি না। আজ যদি তুই আমার কথা শুনতি তাহলে মন্টু শালার সব ফল গাছগুলো আমার হতো, আর তুই মন্টুর ঘরে রাজ করতি, রাজ। মোমো যার পরনে বিরক্ত হলো। নুসরাতের দিকে হতাশা মিশ্রিত চাহনি বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এর জন্য ঠিকমতো সে দুঃখ প্রকাশ করতে পারছে না বেচারি সাজনা বেগমের জন্য। তাই দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে ইশরাতকে বগল দাবা করে অন্যদিকে চলে গেল। আহান আর ইরহামকে সোহেদ ডেকে পাঠিয়েছেন, তাই তারা অনেক আগেই চলে গিয়েছে। নুসরাত একা ওখানে দাঁড়িয়ে থেকে চোরের মতো আশেপাশে দেখল কোনো ফল গাছে কোনো ফল আছে নাকি, আর কোন পজিশনে গেলে সেই ফলগুলো আরাম করে সে চুরি করতে পারবে। চোরের মতো মুখভঙ্গি বানিয়ে 2 হাত ফর্মাল প্যান্টের পকেটে ঢুকিয়ে হিসাব কষতে লাগলো কিভাবে কি করবে। হেলাল সাহেবের সাথে আরশ আর জাইন দাঁড়িয়ে। নিজাম শিকদার গিয়ে সৈয়দ বাড়ির সবাইকে নিয়ে আসছেন। বাড়ির কর্তীরা ভেতরে। সাজনাকে সান্ত্বনা দিতে আসলেও এখন তারা দলবদ্ধ হয়ে নিজেদের ভেতরে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছে। হেলাল সাহেবের বিপরীত দিকে নুসরাত দাঁড়িয়েছিল। আকস্মিক নুসরাতকে দাঁড়িয়ে আশেপাশে দেখতে দেখে মেয়েটার নজর কাড়ল ওনার। মেইলি শান্তশিষ্ট মুখখানা দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলতে বাধ্য হলেন, নাসিরের মেয়ে দুটোর গঠন দেখতে মাশাআল্লাহ। হেলাল সাহেবের এমন প্রখর দৃষ্টি নুসরাত সেকেন্ডের মধ্যে বুঝে গেল নিজের উপর। সময় ব্যয় না করে কোনো দিক চোখ না ফেলে সোজাসুজি হেলাল সাহেবের দিকে সরু চোখে তাকালো।
হেলাল সাহেব চট করে নিজের চোখ সরিয়ে নিলেন। বিড়বিড় করে আওড়ালেন, তাকায় কিভাবে? আরও শটান হয়ে দাঁড়িয়েছিল। হেলাল সাহেবের চোখ অনুসরণ করে তাকাতেই নুসরাতের দৃষ্টি সীমায় পড়ল। আরশের পাশ থেকে কিছু একটা বিড়বিড় করে আর হেলাল সাহেব বলেই চলছেন। আরশ সেই সুযোগটা নিল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল নুসরাতের দিকে। কাছে এসে গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। নুসরাত মাথা উঁচিয়ে উপরে তাকাতেই আরশের সাথে চোখাচোখি হলো। সুঠামদেহী লোকটা এক হাত কপালের উপর থাকা চুল ঠেলে পেছনে সরিয়ে সামান্য ভুরু পাকালো। আরশ বলল, ভাবতাছি দ্বিতীয় বিয়ে করে নেব। নুসরাত ঠোঁট বাঁকালো, ব্যঙ্গ করে শুধালো, সত্যি? আম ড্যাম সিরিয়াস। এবার বিয়ে করবই, এভাবে আর কতদিন? নুসরাত আরশের দিকে এমনভাবে তাকালো যেন আস্ত গিলে নেবে। পলক না ফেলে আরশের কথা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করলো। জানতে চাইল, কিভাবে কতদিন? আরশ আবার লৌহস্বরে নির্বিঘ্নতার সহিত বলল, আর কতদিন কুমার থাকবো? যৌবন জীবন সবই তো এক এক করে চলে যাচ্ছে তোর অপেক্ষায়। নুসরাত ধিমি স্বরে শুধায়, দ্বিতীয় বিয়ে করবেন? আরও সূক্ষ্ম চোখে নুসরাতের মুখের পরিবর্তন দেখল, ধীরে ধীরে যা অস্বাভাবিক বর্ণ ধারণ করছে। বলল, হ্যাঁ, বিয়ে করব। আর কত বছর বউয়ের অভাবে থাকবো? আমি আবার তোর অপেক্ষায় কুমার মরতে চাই না। শেষ বয়সে যদি তুই আসিস তাহলে তোকে নিয়ে সংসার করব। এখন না হয় দ্বিতীয় বিয়ে করে নেই। নুসরাত আবার শোধালো, দ্বিতীয় বিয়ে করবেন? এখনো চিন্তা ভাবনা করিনি, আজ বিকেল থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করব। নুসরাত আওয়াজ নামিয়ে নিল, হেসে হেসে বলল, আপনি যতক্ষণে দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করবেন ততক্ষণে আমি আপনাকে জিন্দা পুঁতে ফেলার ব্যবস্থা করব। আই অ্যাগেন রিপিট দ্যাট, জিন্দা দাফন করব, মাইন্ড ইট। আরশ ভয় পাওয়ার মতো ভাব করে বলল, এখন তো মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে করা জরুরি। নুসরাত গলার আওয়াজ খাদে নামিয়ে নিয়ে বলে উঠল, মরার শখ জেগেছে আপনার? জাগলে বলুন, আমি নুসরাত নাসির আপনাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসব। আরশ প্রখর দৃষ্টি নুসরাতের মুখের দিকে বুলিয়ে নিয়ে বলে উঠল, মরার শখ জাগবে কেন? আমার দ্বিতীয় বিয়ের শখ জেগেছে। আর কতদিন বা থাকবো কুমার? এবার এই কুমারত্ব ত্যাগ করতেই হবে। নুসরাত ধীমি স্বরে অত্যন্ত মোলায়েম কণ্ঠে আওড়ালো। তর্জনী আঙুল দিয়ে আরশের কপালে ধাক্কা দিয়ে দাঁতের দাঁত চেপে মিষ্টতার সঙ্গে আওড়ালো, এটা আমারও শেষ কথা। ভালো করে আপনি এই ঘিলহীন মাথায় ঢুকিয়ে নিন। আর একবার দ্বিতীয় বিয়ের কথা মাথায় আনলে চেহারার নকশা এমনভাবে পাল্টাবো, আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই নিজে চিনতে পারবেন না। অ্যান্ড দ্যাট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি যদি ঘুণাক্ষরে টের পাই আমি থাকতে অন্য কোনো মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছেন আপনি, তাহলে আপনাকে খুন করে আপনার লাশ আমি নিজের হাতে দাফন করব। একটা কাকপক্ষীও টের পাবে না আপনার লাশ আমি কোথায় দাফন করে রেখেছি।